सोनारी धरती है जठ एक्सट्रीम পর্যায়ে চলে এসেছি। এই যে কুম্ভলগড় ফোর্ট, এটা বানানোর জন্য নরবলি দিতে হয়েছিল। দেখা যাচ্ছে চেতাক সার্কেল, এইদিকে সব 26শে জানুয়ারির প্যারেডের প্র্যাকটিস হচ্ছে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে কুম্ভলগড়ের দিকে। এই যে আমাদের কুম্ভলগড়ের বাস দাঁড়িয়ে আছে, অলরেডি ড্রাইভার উঠে গেল, সাথে আমি উঠে যাবো। আর এদিকে প্রিয়াঙ্কা ফোন করছে, ভাবছে আমি ছাড়া পড়ে গেলাম। জয়পুর থেকে আমরা বাসে উঠেছি, জয়পুর থেকে বাসে উঠেছি। উদয়পুর সব থেকে ভালো লেগেছে, কিন্তু উদয়পুরকেই আমি বারবার জয়পুর জয়পুর বলে যাচ্ছি। তো জয়পুর থেকে কুম্ভলগড় যাচ্ছি না, আমরা যাচ্ছি উদয়পুর থেকে। উদয়পুরের হাতিপোলের আশেপাশে আছে চেতাক সার্কেল, ওখান থেকে বাসে উঠলাম, যাচ্ছি এবার আমরা কুম্ভলগড়। এখান থেকে 84 কিলোমিটার কুম্ভলগড়। দেখা যাক। বাস কিছু দূর এগোতেই যেন আমরা সেই ঝাঁ চকচকে উদয়পুর পেছনে ফেলে পৌঁছে গেলাম এক গ্রামীণ পরিবেশে। জায়গা কেমন জায়গা? একদম এক্সট্রিম পর্যায়ে চলে এসেছি মনে হচ্ছে। এখানে ভারত শেষ, মাটির রাস্তা, বিশাল গ্রাম, রুরাল এরিয়াতে আবার চলে এসেছি আমরা। শহরে ছিলাম, আবার রুরাল এরিয়াতে এসে গেছি। জায়গার সাথে সাথে এখানকার মানুষজন অবাক করছিল আমাদের। এমন রং বেরঙের বেশভূষা, রঙিন পাগড়ি, সেই বলিউডের চোখে দেখা রাজস্থানের কথা মনে করিয়ে দিচ্ছিল বারবার। এমনই সব প্রত্যন্ত গ্রাম পেরিয়ে পৌঁছলাম কালওয়ারা। সেখান থেকে অটো রিজার্ভ করে এবার যাচ্ছি কুম্ভলগড় ফোর্ট। এমন এক রুরাল এরিয়াতে এই বিশাল রিসর্ট, সাথে আবার ডেস্টিনেশন ওয়েডিং, সত্যি প্রতি পদে পদে নতুন চমক উপহার দিচ্ছে আমাদের এই রঙ্গিলা রাজস্থান সফর। শুধু টিভিতেই দেখেছিলাম যে রাজস্থানে সব ডেস্টিনেশন ওয়েডিং করতে আসে, এখন আমরা নিজের চোখে দেখছি কত টাকা থাকলে এরকম করতে পারে লোকে। এতক্ষণে ফোর্টের যে বাউন্ডারিটা সেটা দেখা যাচ্ছে। কুম্ভলগড়, দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া। এর 36 কিলোমিটার দীর্ঘ প্রাচীর একে বিশ্বের দরবারে অন্যতম করে তুলেছে, এবং এই সেই কেল্লা যেখানে জন্মগ্রহণ করেছিলেন দ্য গ্রেট কিং অ্যান্ড মিলিটারি লিডার মহারানা প্রতাপ। যে রানা কুম্ভ চিত্তরগড় বানিয়েছিলেন, তিনি এই কুম্ভলগড় ফোর্টটাও বানিয়েছিলেন। লোককথা অনুযায়ী এই কেল্লা নির্মাণকালে বারবার অসফলতার সম্মুখীন হয় রাজা কুম্ভা, এবং মনে করা হয় সেই সমস্যার সমাধান ঘটে ভৈরব নামক এক সন্ন্যাসীর বলি দেওয়ার পর।
এই যে কুম্ভলগড় ফোর্ট, এটা বানানোর জন্য নরবলি দিতে হয়েছিল। ভৈরব সন্ত, মানে একটা সাধু ছিলেন ভৈরব, ও নিজেই বলেছিল যে আমি বলিদান দেব নিজের। नरबली स्वैच्छिक इंसान की बलि यस, वो जो जिसका नाम था भैरव, उस संत ने महाना कुंभा से बताया देखिए जैसा मैं कहूंगा वैसा आपको करना है। और यहाँ पे नरबली हुआ, उस संत ने नरबली दिया, उसके बाद इस फोर्ट का निर्माण सक्सेस हुआ। उसी दिन से दीवारें गिरनी बंद हुई। ये बार बार दीवारें जब गिर जाती थी तो महाना कुंभा जो शुरुआत की इसका निर्माण चालू किया, तो यहाँ से नीचे किराना गांव पे चालू किया, पे इसका निर्माण नहीं हुआ। दिन में दीवारें बनाते थे, रात को गिर जाती थी। तो वहां से एक संत थे ऋषि मुनि, इसका नाम था भैरव, उसने अपना फोर्ट को बनाने लिए स्वैच्छिक बलिदान दिया, प्राणेश्वर की, इसका नाम था भैरव, भैरवपुर के उसी नाम से निर्माण किया। আর এই যে ভৈরব নিজের বলিদান দিয়েছিলেন এই ফোর্টটা গড়ে ওঠার জন্য, তার নামেই প্রথম গেট, ভৈরব গেট দিয়ে আমরা ঢুকলাম এই কুম্ভলগড় ফোর্টে। 17 বার অ্যাটাক হয়েছে এই ফোর্টের ওপর, আর অ্যাটাকটা অবশ্যই মুঘলরাই করেছে। 1457 খ্রিস্টাব্দে প্রথম অ্যাটাক হয়েছিল এই ফোর্টের ওপর, আর সেই অ্যাটাক করেছিলেন মোহাম্মদ খিলজি এই ফোর্টের ওপর, কিন্তু হেরে গেছিলেন। 17 বারই অ্যাটাক হয়েছে কিন্তু মুঘলরা জিততে পারেননি কুম্ভার কাছে। কুম্ভ এত শক্তিশালী ছিলেন এবং তার রাজত্বেই মেবার পরিণত হয় উত্তর ভারতের সবচেয়ে শক্তিশালী রাজত্বে। তার প্রতিপত্তির উদাহরণ দিতে গিয়ে অনেক ইতিহাসবিদই তাকে সেই সময়কার দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে অভিহিত করেছেন। आज भी देखिए पत्थर ये टूटा हुआ दीवार के अंदर अटका हुआ ईरानी में। ये कब हुआ था ये अटैक? ये 1578 किसने किया था? शाबाश खान। শাবাশ খান 1578 যে অ্যাটাক করেছিল এটার উপর, তারই সেই ক্যাননের গোলার দাগটা রয়ে গেছে পাথরের উপর এখনো। গাইড ছেড়ে দেওয়ার পর এই কেল্লা নিজেরা ঘুরে দেখতে গিয়ে খুঁজে পেয়েছিলাম আমরা এই কুম্ভা প্যালেস। আর গাইড কেমন ওখানে নিয়ে গিয়ে তুমি রেখে দিল আমাদের, এটা তো অদ্ভুত ব্যাপার। এটা কোথায় আছিস? এটা কোথায় আছিস? এটা আছে আমরা কুম্ভ মহলের ভেতরে, কুম্ভলগড়ে কুম্ভ মহল, মানে যে যিনি বানিয়েছিলেন, হ্যাঁ তার মহলের ভেতরে। গাইড তো আমাদেরকে এগুলো দেখায়নি, আমরা নিজেরাই এক্সপ্লোর করতে করতে কুম্ভ মহল দেখলাম, তারপরে এই জায়গাটাতে চলে এলাম। জানি না এটা কি, তবে মনে হচ্ছে একটা ঘরই ছিল। হ্যাঁ, কুম্ভ মহলের মধ্যে এটা রাজা, তার মানে ঘর ছিল, বা ওনার যে সার্ভেন্টসরা ছিলেন তাদেরই ঘর হবে। হ্যাঁ, হতে পারে, কারণ এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, তো হয়তো এটা রাজারই ঘর হবে। মানে গাইডরা কতটা ঠকাচ্ছে এই কুম্ভলগড়ে বুঝতেই পারছো তোমরা। কুম্ভা প্যালেসটি বানানো হয়েছে এমন একটি জায়গায় যেখান থেকে 360 ভিউ পাওয়া যাচ্ছে পুরো কুম্ভলগড় ফোর্টের। সেই চিত্তরগড় থেকে এই কুম্ভলগড়, বিশাল আকারের এই ফোর্টগুলি দেখলেই রানা কুম্ভের আধিপত্য সম্পর্কে আঁচ পাওয়া যায়। তবে সৃষ্টির সাথে ধ্বংসটাও অবশ্যম্ভাবী। এত শক্তিশালী এবং অপরাজেয় হওয়া সত্ত্বেও রানা কুম্ভের অকাল প্রয়াণ হয় 51 বছর বয়সে। এই কেল্লার কুম্ভাসাম মন্দিরে ধ্যানস্থ অবস্থায় থাকাকালীন তাকে হত্যা করেন তারই জ্যৈষ্ঠ পুত্র উদয় সিং প্রথম, এবং তার এই বিশ্বাসঘাতকতার কারণেই ইতিহাস তাকে মনে রেখেছে হত্যাকারী উদা নামে। এই যে এটা হচ্ছে রয়্যাল আস্তাবল আর কি, ওই পাগার যে গেট, সেই গেট দিয়ে ঢুকেই রয়্যাল আস্তাবল, যেখানে রাজাদের ঘোড়া থাকতো, এবং এখান দিয়ে ঢুকে গেলেই চলে গেল কুম্ভা মহল, মানে রাজার মেন যে মহল সেটা। আর ওইদিকে আমরা এবার এখানে তো রাজা থাকলো, আর এই যে রাজার মহলটা, এক সেকেন্ড, রাজার মহল এটা হলো। হ্যাঁ, এবার এই দিক দিয়ে, এই আস্তাবলের পেছন দিক দিয়ে আমরা ওই দিকটাতে উঠে গেলাম। ওই দিকটাতে মর্দানা মহল আর জানানা মহল, এই দুটো আলাদা আলাদা করে আছে। আমরা আছি জানানা মহলে, অর্থাৎ ফোর্টের সেই অংশ যা বরাদ্দ ছিল মহিলাদের জন্য। আর এখানে ঢুকতেই দেখতে পেলাম সেই সাধু ভৈরবের বডিটা এখানেই মানে কবর দেওয়া হয়েছিল। এখানে সাধুদের তো কবর দেওয়া হয়, এখানে কবর দেওয়া হয়েছিল। বডিটা সেই ভৈরব গেট থেকে আনা হয়েছিল এখানে, আর এখানে এখনো পর্যন্ত পুজো করা হয় তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে। তিনি বলিদান দিয়েছিলেন বলে এই ফোর্টটা নির্মাণ হয়েছিল, নইলে বারবার তৈরি করা হচ্ছিল, বারবার ভেঙে যাচ্ছিল। আমরা এখন বসে আছি রাজার মেন রানী, মানে পটরানীর রুমে। সব থেকে বড় রুম তাকেই দেওয়া হয়, যে মেন, আর তারই যদি পুত্র সন্তান হয় সেই রাজ্যের পরবর্তী রাজা হয়। তো দারুণ করে বানানো, এত গরমেও
মানে বাইরে এত রোদ কিন্তু এখানে এসে ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে। কুম্ভালগড় ফোর্টটা বেশিরভাগটাই বন্ধ, কিন্তু শুধু জানানা মহল যেটা সেটাই একমাত্র খোলা উপরের প্যালেসে, বাকি নিচে পুরোটা একটু হেঁটে হেঁটে দেখা যায়। কিন্তু সেটার জন্য 750 টাকা নেওয়ার কোনো মানে হয় না। এখানে গাইডের সংখ্যাও খুব কম, আর গাইডরা একদম পুরো গোঁ ধরে বসে আছে যে না 725 মানে 725, আমি গভর্নমেন্ট সার্টিফাইড গাইড। কিন্তু আমরা এর আগে মোটামুটি 8 থেকে 10টা বোধহয় ফোর্ট ঘুরে এলাম, তার জন্য এত টাকা নেওয়ার কোনো মানে হয় না। এর আগে আমরা আরও অনেক সুন্দর সুন্দর ফোর্ট দেখেছি, সেই নাহারগড় ফোর্ট, জয়গড় ফোর্ট, আহা এগুলো দেখার মতো একটা জায়গা। কিন্তু এই কুম্ভালগড়ে মানুষ আসে কেন? কারণ কুম্ভালগড়টাকে বলা হয় মানে ফোর্টের প্রাচীরটা পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম, ঠিক সেই জন্যই কুম্ভালগড়ে আসা হয়। তবে এই প্রাচীর ছাড়া ফোর্টে কিন্তু অবশিষ্ট তেমন কিছুই আর নেই। এর থেকে অনেক ভালো ভালো ফোর্ট আমরা দেখে এসেছি, এবং সেখানে যে টাকাগুলো দিই আমরা সেগুলো তাও গায়ে লাগে না, কিন্তু এখানকার টাকাটা যথেষ্ট গায়ে লাগলো আমাদের। তাই তোমার রাজস্থান ট্রিপ করার আগে যদি তুমি আমাদের ভিডিও দেখে ফেলেছো অলরেডি, তাহলে মনে রেখো কুম্ভালগড় ফোর্টে এলে গাইড নেওয়ার কোনো দরকার নেই, তুমি আমাদের ভিডিওটা জাস্ট দেখে নিও তাহলেই হয়ে যাবে। এমন কিছু প্যালেসের ভেতরেই মেনলি অনেক কিছু দেখার থাকে, বাউন্ডারি ওয়ালটার মতো তো বোঝার কিছু থাকে না। তো এখানে পুরো প্যালেসটাই বন্ধ, বাউন্ডারি ওয়ালটাই শুধু দেখার জিনিস, আর গেটের নামগুলো তো আমরা বলেই দিয়েছি, তাই ওটা দেখে নিও, গাইড নেওয়ার দরকার নেই। আবার বেঁচে গেল তোমাদের 750 টাকা। কি সেভিয়ার না আমরা, তাই সাবস্ক্রাইব করো স্ট্রাগলিং সোলসকে। আমরা জানানা মহল দেখা শেষে নিচে ফেরার পথে দেখতে পেলাম সেই বিল্ডিং যেখানে 9 মে 1540 খ্রিস্টাব্দে আমাদের ভারতের গর্ব মহারানা প্রতাপ এখানে জন্মগ্রহণ করছে। এই যে কুম্ভালগড় ফোর্টটা, এটা তো দেখছোই কি বিশাল, একদম 36 কিলোমিটার লম্বা সেই প্রাচীর। তো এই ফোর্টটা মূলত জৈনদের একটা এরিয়া ছিল, সেই জৈনদের যে সাম্রাজ্য সেটাকে নষ্ট করে দিয়েই রানা কুম্ভা এখানে তার দুর্গ স্থাপন করেছিল, তার আধিপত্য বিস্তার করেছিল। তো এই এরিয়াতে টোটাল 360টা জৈন মন্দির দেখা যায়। ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ এই যে জৈন মন্দিরগুলো, এবং এখান দিয়ে সোজা চলে গেলে আরও মানে পরপর সব মন্দির দেখতে পাবে। ইনফ্যাক্ট এদিকেও আছে সব, এগুলো কিন্তু একটাও হিন্দু দেবদেবীর মন্দির না, সব জৈন মন্দির। সেই আমরা অজন্তা এলোরাতেও দেখেছিলাম অজন্তা গুহা চিত্রের ওখানে যে বৌদ্ধদের যে সাম্রাজ্য সেটাকে সরিয়ে দিয়ে আস্তে আস্তে সেই অজন্তার যে শিল্প শৈলীটা ধ্বংস হয়ে গেল, ঠিক তেমনভাবেই এখানেও জৈনদের সরিয়ে হিন্দুরা মানে হিন্দু রাজারা, রাজপুত রাজারা তাদের আধিপত্য বিস্তার করেছিল। এটাই চলে আসছে মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আর কি, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে আবার। শুধুমাত্র ফোর্টটাই আছে, তো ফোর্ট তো দেখা হয়ে গেল। এরপরের আমাদের ডেস্টিনেশন যোধপুর, তো সেই পথেই আমরা রওনা দিয়েছি। আজকে তো যোধপুর পৌঁছতে পারবো না, 177 কিলোমিটার, যেটা আমাদের ডিস্টেন্সটা কভার করতে মোটামুটি 6 ঘন্টা লেগে যাবে রাস্তার যা অবস্থা। তো তাই জন্য আর এই কুম্ভালগড় থেকে বাসও পাওয়া যায় না, একটা জাংশনে যেতে হবে যেটার নাম চারভুজা, সেখান থেকে সব জায়গার বাস পাওয়া যায়। তো আজকে আমরা কি করব, চারভুজাতে গিয়ে স্টে করব, যাতে কালকে সকাল সকাল চারভুজা থেকে ডাইরেক্ট আমরা যোধপুরের জন্য রওনা দিয়ে দিতে পারি। তো এখন আমরা কুম্ভালগড় থেকে বাসে উঠে যাচ্ছি চারভুজা। এই কুম্ভালগড়
জায়গাটা পুরো একদম মানে কি বলবো রিমোট এরিয়া, রুরাল গ্রাম লাগছে আমাদের, তাই না? কিচ্ছু নেই, বিশেষ করে কিচ্ছু নেই, শহরও না, একটা মিডিয়াম মানে মাঝারি টাইপেরও শহর না, বড় শহর তো বাদ দাও, ছোট ছোট গ্রামগুলোর মতো। তার মধ্যে এত বিশাল বিশাল বাড়ি কেন? বাড়ির বাইরে স্করপিও দাঁড়িয়ে, কারো বাড়ির বাইরে রয়্যাল এনফিল্ড, নেক্সা আবার মানে গাড়ি নিয়ে বসে আছে এক্সিবিশন করে। বুঝতে পারছি না কিছু আমরা। গ্রামের লোকের এরকম পয়সা, মানে গ্রামেও এরকম মানে টাকা পয়সার উৎপাদন হয় নাকি ল্যান্ডস্কেপটাই এরকম? মানে দেখতে আমাদের মনে হচ্ছে যে একদম গ্রাম, কিন্তু গ্রাম নয়, বুঝতে পারছি না কিছু একটা, সত্যিই কনফিউজিং। চারিপাশটা পুরো মাটির রাস্তা বলতে পারো, এখনো যাচ্ছি যে মাটির রাস্তা দিয়ে যাচ্ছি, যে এরকম টাইপ। এখনো ডেভেলপমেন্ট চলছে, কিন্তু তার মধ্যে এই বিশাল বিশাল বাড়ি। এটা একটা অদ্ভুত ব্যাপার মনে হচ্ছে, রাজস্থানে এটাই একটা অদ্ভুত ব্যাপার মনে হচ্ছে। মানে উদয়পুরের পর বেরোনোর পর থেকে এমন রাস্তা দিয়ে আমরা আসছিলাম, সে ধুলোয় অন্ধকার, ব্যাগ অন্ধকার হয়ে গেছে ধুলোয়। তো আমরা তখনই ভাবছিলাম কুম্ভলগড় হয়তো খুব রিমোট একটা প্লেসে হবে। রিমোট প্লেস ঠিকই, মানে আমাদের মনে হচ্ছে রিমোট এরিয়া, কিন্তু এখানে সব কিছু সবাই নর্মাল মানুষজন ঘুরে বেড়াচ্ছে, মানুষজন থাকছে, দোকানপত্র, বড় বড় বাড়ি। প্রায় 1.5 ঘন্টা মতো বাস জার্নি করে পৌঁছলাম আমরা চারভুজা। তাহলে পৌঁছে গেছি আমরা সেই চারভুজাতে। এখান থেকে কাল ধরবো আমরা যোধপুরের বাস। কিন্তু আমরা এখানে একটা খুব সুন্দর, এখানে না মানে গ্রাম ভাবো, কিন্তু তাও ছোট ছোট রিসর্ট করা আছে মাঝে মাঝে। মানে এরকম একটা ভয়ঙ্কর রিমোট এরিয়াতে আমরা একটা ছোট্ট মতো রিসর্ট পেয়ে গেছি। 1000 টাকা নিল রুমের জন্য। তো আমরা 4 জন একসাথেই আছি, কারণ কি একটা রাতেরই ব্যাপার। তাহলে চলো তোমাদেরকে দেখাই এই ছোট্ট রিসর্টটা এই চারভুজাতে। It's a lonely open door where the sunlight tiptoes on the shore, where my angels and demons are running ashore. Like a dream back in the warm, my hazy high and broken heart, looking right up to the sky and floating away with stars, waiting on the world. আরাবলি পর্বতমালার পাদদেশে চারিদিকে সবুজে মোড়ানো এই ছোট্ট জনপদটিতে যখন এসে পৌঁছেই গেছি, তখন চলো এটিকে আমাদের মতো করে ঘুরে দেখা যাক। এই চারভুজাতে 4 ভুজানাথ আছে, সেই মন্দিরে আমরা এখন যাচ্ছি। অদ্ভুত একটা গ্রামের মধ্যে চলে এসেছি আমরা। বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সুরজপুল, মানে সুরজ দ্বারের সামনে, সূর্য দ্বারের সামনে। বরযাত্রী আছে, আমরা ওদের পেছন পেছন মন্দিরে যাচ্ছি। লোককথা অনুযায়ী এই চারভুজানাথের স্থাপনা এখানে পাণ্ডবরা করেছিলেন। এরা কি পরিমাণে পশু পাখির সেবা করে দেখো, এত গাদা গুচ্ছে ভুট্টা দিয়ে দিয়েছে পায়রাদের জন্য।
দর্শন করলাম চারভুজা নাথের, দারুণ সুন্দর মন্দিরটা। আর যে বরযাত্রীগুলো আসছিল তারা এখানে ঠাকুরের আশীর্বাদ নিয়ে চলে গেল বিয়ে করতে। दिन भर खुला रहता है, 12 बजे सिर्फ 20 मिनट बंद रहता है पब्लिक का। सुबह 8 बजे शाम को भी 7 बजे तक खुला रहता है। যে দাদুটার সাথে কথা বলছিলাম তিনি বললেন এটা পাণ্ডবদের সময়কার, যেরকম নীলকণ্ঠ মহাদেব দেখেছিলাম আমরা টেহেলাতে, সেরকমই এটাও পাণ্ডবরাই এই মূর্তির এখানে স্থাপনা করেছিলেন। তারপর মন্দিরটা পরে বানানো হয়, ভালোভাবে পুনর্নির্মাণ করা হয়, কিন্তু মূর্তি মহাদেবের যে মূর্তি দেখলাম সেটা পাণ্ডবদের দ্বারাই স্থাপিত। এইসব জায়গাতে কোনো টুরিস্ট কিন্তু একদমই আসে না, কারণ কি এটা টুরিস্ট স্পটই না। ওই ইয়েটা দেখে কুম্ভলগড় দেখে বেরিয়ে যায় যোধপুর, নয় কুম্ভলগড় দেখে চলে যায় উদয়পুর, কিন্তু আমরা চলে এসেছি এখানে ঘুরতে ঘুরতে এদিক ওদিক করতে করতে টুরিস্ট আমরা চলে এসেছি। আর এইসব একদম প্রত্যন্ত গ্রাম দেখে বেড়াচ্ছি, বিয়ে বাড়িও দেখে নিলাম গ্রামের। হ্যালো, ये वीडियो हो रहा है। ভিডিওর এই পর্যন্ত যখন এসেই গেছো একটা কমেন্ট করে দিয়ে যেও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের দিন দ্য ব্লু সিটি অফ ইন্ডিয়া যোধপুর থেকে।